আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে, তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলো ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার ২-৩ দিনের ঘটনা একটু আসি। আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না
তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই 3টা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, তিনি তো আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না, সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলির প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ওয়েলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা তো আগাতে পারবো না। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী। রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? আমি হাদিসের দেই নাই, আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? কয় যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন, কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না। এবং
মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায়, মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া আইন, শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব আল্লাহ থেকে। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই। ইট ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্র্যাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে, রোজার পরের ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না, এটা হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটি আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাদ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয়তার জন্য না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন 2টা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, 2 নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি। এই 2টা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি। এবং এটা যেগুলো শুনতেছেন, অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা, ওই যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন, তাই আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি, এই জন্য আমাদেরকে নিয়ে কসলাইতেও। জনাব আমির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে, তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন, যেই শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না, কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে, আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না, যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এটা আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামায়াতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই। এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন, মানে আপনারা বয়কট করেছেন। পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে, সেটাকে আমাদের একটু বলা যাবে? না, উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন। আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি
নির্বাচনের একটা টাইমলাইন, ডেট না, একটা টাইমলাইন ঘোষণা করেছিলেন যে এটা 1st half of এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে। এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টকের পরে, উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন। এরপরে তিনি লন্ডনে গিয়েছেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত, হইতেই পারে, এটা তো ভালো, এটা খারাপ কি? রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান। এবং বিএনপির কিছু কনসার্ন ছিল, তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো, জাতীয় জীবনের জন্য ভালো, জাতীয় রাজনীতির জন্য ভালো। কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইমলাইন দিলেন, শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া, যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে, তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে, কিন্তু সেটা ভালো হতো। আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম, আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল, আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করবো, করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করবো, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই। আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে। এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে? আমি ঠিক এটা জানি না, তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায়। আর ফেব্রুয়ারিতে হলে আমি বলেছি সবার আগে, আপনি বলেছেন যে হ্যাঁ, যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট, কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য। আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে? সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে। বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না, সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি? আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি, কাজ তো আমরা বাদ দিই না কোনো, রাইট? অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি, ক্ষেত খামার যার যেটা আছে। রমজান আমাদের জন্য কোনো সমস্যা না, রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না। কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে, সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে, আপনি করবেন না। আপনি ইফতার মাহফিলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন, দোয়া করে দিয়ে আসবেন, অসুবিধা কি? আপনাকে টাকা খরচ করতে হবে কেন? ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না, শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না। আপনি খাবেন, অসুবিধা কি? দাওয়াত দিলে যাবেন, খাবেন, কথা বলবেন, মিশবেন, হাত মিলাবেন, এটাও আপনার নির্বাচনী কাজকে আগাবে, কোনো সমস্যা তো নাই। আপনি কোনটা প্রেফার করবেন, মানে ইলেকশনের ডেট ফেব্রুয়ারি আর এপ্রিল? আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি, কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই। আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই, তবে এটা ক্রস করা উচিত নয়। এপ্রিল ক্রস করা উচিত না, কোন অবস্থায় উচিত হবে না। আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান, তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা? না, আমরা ওই যে 2-3টা জিনিস বলেছি, যে বেসিক রিফর্ম, তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার, প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা, এই 3টা জিনিস যদি আমরা মিনিমাম পাই তাহলে ডিসেম্বর কেন, সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই। ডিসেম্বর আমাদের দর্শক, আর আমরা দেখেন মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে, এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি। আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট শো করতে চাই। উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন। তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন। তবে এটাও ঠিক যে মে জুন এগুলা কিন্তু ইলেকশনের জন্য কোনো ফেভারেবল টাইম না। ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে, এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে।
আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতে ইসলামের সম্পর্ক। আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন। দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাতাস দেখেছিলাম। আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন। এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায়, মানে জামায়াতে ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থায় আছে? তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব, মানে আসলে অবস্থাটা কি এখন? না, আসলে সমস্যাটা আমাদের না, সমস্যা আপনাদের। আচ্ছা, মিডিয়ায় যারা আছেন তাদের। আচ্ছা, আমরা তো মুখামুখি না, আমরা তো পাশাপাশি আছি। তো ওকে, আমরা এই যে ঐকমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, আমরা তো কোনটা বন্ধ রাখি নাই, আমরা সবটাই আছি। কিন্তু কতিপয় মিডিয়া, সবাই না, এই কুচায় কুচাইয়া টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে, জামাতের মুখামুখি বিএনপি হবে। এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না। আমাদের তো ওরকম কোনো রেশারেশির সম্পর্ক নাই। আমি হচ্ছে যে দুটা, খালি আপনি মিডিয়ার কথা বলছেন, ভালো করছেন। এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই। বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি, ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না, জামায়াতকে ফখরুলের খোঁচা, স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না, মির্জা ফখরুল। আবার আরেকটা রিপোর্ট, আবার আরেকটা পত্রিকার রিপোর্ট, জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন, জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন। তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না, মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না, আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম, কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি। না না, আছে, এটা আমি অস্বীকার করব না। জি, এটা যে কিছু নাই আমি সেটা বলছি না। তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করুক, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন। তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন, রাইট? কোথায় তোমাদের ঈদের পরের আন্দোলন, কোথায় গিয়ে আশ্রয় নিবা, এই ধরনের অনেক কথাবার্তা ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। তা এটা যদি আমিও বলি, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কাউকে নিয়ে উপহাস করতে নাই। আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন, আল্লাহ একদিন তার কাছেই আপনাকে নিয়ে দাঁড় করাবেন।